প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভার্চুয়াল ক্লাসরুমে স্বাগত জানিয়ে শুরু করছি। এই ক্লাসটি উপস্থাপনায় আছে আমি এস.এম. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, পাবনা ডিগ্রি কলেজ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ এবং ব্যবস্থাপনার প্রধান কাজ। তো ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান কাজটি হচ্ছে পরিকল্পনা। আমরা মূলত আজকে পরিকল্পনা কাকে বলে সেটি জানবার চেষ্টা করব এবং পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব এবং এই আলোচনা করতে গিয়ে হয়তো আমাদের ক্লাসের সময়টুকু একটু বাড়তে পারে। তো সবাইকে ধৈর্য ধরে এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে, অনুরোধ জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমাদের ব্যবস্থাপনার মূলত কাজ হচ্ছে 7টি। তোমাদের জানবার কথা, এগুলো আমরা আগে আলোচনা করেছি। ব্যবস্থাপনার কাজগুলো হচ্ছে পরিকল্পনা দিয়ে শুরু হয়, তারপর সংগঠনের কাজ করতে হয়, কর্মী সংস্থানের কাজ করতে হয়, কর্মীদেরকে নির্দেশনা দান করতে হয়, কর্মীদের কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হয়, কর্মীদেরকে প্রেরণা দিতে হয় এবং কাজকে নিয়ন্ত্রণ করতে হয়। শুরু হয় পরিকল্পনা দিয়ে, শেষ হয় নিয়ন্ত্রণ দিয়ে। এটাকে আমরা ম্যানেজমেন্ট সাইকেল বলে থাকি বা তোমার ব্যবস্থাপনা চক্র বলতে পারি, বলে থাকি। তো সেই ব্যবস্থাপনার কাজগুলোর মধ্যে সর্বপ্রথম সর্বপ্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরিকল্পনা, যার ইংলিশ টার্মটা হচ্ছে প্ল্যানিং। সর্বপ্রধান এবং সর্বপ্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, যার ইংলিশ টার্মটা হচ্ছে প্ল্যানিং। তো চলো প্ল্যানিংটা কি আমরা জানতে চেষ্টা করি। প্ল্যানিং বা পরিকল্পনা হচ্ছে মূলত একটি মানসিক কাজ, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি কাজ কিভাবে সম্পাদিত হবে, কার দ্বারা সম্পাদিত হবে, কতটুকু সম্পাদিত হবে, কেন সম্পাদিত হবে, কে কে এই কাজটি করবে, এই কাজটি করে কি ফল পাওয়া যাবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আগে ভাগে চিন্তা করে ঠিক করার যে কাজ, সেটি হচ্ছে মূলত পরিকল্পনা। তাহলে বুঝতেই পারছো, পরিকল্পনা হচ্ছে একটা চিন্তাশীল কাজ। এটা হচ্ছে এটা তোমার থিঙ্কিং বিষয়, যেটা তোমার কল্পনা দিয়ে করতে হয়, সবকিছু কল্পনা দিয়ে করতে হয় এবং সেটাকে মানসিকভাবে চিন্তা করে সাজিয়ে রাখতে হয়। এটাকে আমরা একটা নকশা বলতে পারি। তোমরা যখন এটা দেখে থাকবে, কোনো একজন ব্যক্তি বাড়ি করার আগে ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটি ড্রয়িং করে, ডিজাইন করে এবং কাগজে আমরা সেই ড্রয়িং বা ডিজাইনটি দেখতে পাই। এই ড্রয়িং বা ডিজাইনটি দেখলে আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে নির্মাণ করার পরে বাড়িটি দেখতে কেমন হবে। তো এই বাড়িটিতে ধরো যখন ডিজাইন করবে, কতটুকু জায়গার উপর করবে, কয়টা বেডরুম করবে, তারপরে কয়টা বাথরুম করবে, ড্রয়িং রুমটা কোন সাইডে হবে, ডাইনিংটা কেমন হবে, সিঁড়িটা কেমন হবে, এটার রুমগুলো বারান্দা হবে কিনা, তার আউটলুকিং কেমন হবে, এটি নির্মাণ ব্যয় কত হবে, এটার কি পরিমাণ ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, কত সময়ের মধ্যে এই কাজটি শেষ করতে পারবে, কতজন তোমার শ্রমিক লাগবে বা কর্মী লাগবে ইত্যাদি বিষয় কিন্তু আগে থেকে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব এটাকে চিন্তা করে তারপর এটাকে কাগজে উপস্থাপন করে। এই কাগজের উপস্থাপনকৃত এই বিষয়টি হচ্ছে মূলত পরিকল্পনা। এই নকশাটাই মূলত পরিকল্পনা, যেটা দেখে এই যারা কাজ করবে, যে শ্রমিক কর্মীরা, তারা এটা দেখে দেখে বুঝতে পারে যে এই কাজটি কিভাবে করতে হবে, কত সময়ে করতে হবে। এটার তোমার করে শেষ করার পর বাড়িটি কেমন হবে সেটা আমরা আগে এই পরিকল্পনাটি দেখতে পারি।
বুঝতে পারি। এটাই হচ্ছে মূলত পরিকল্পনা, অর্থাৎ কোনো কাজ সম্পর্কে আগেভাগে চিন্তা করে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে না রাখার নামই হচ্ছে পরিকল্পনা। তো আমরা বরাবরের মতোই আমরা অন্যান্য টপিকসে যেমন একটা ইংলিশ সংজ্ঞা শিখে রাখি, আমরা আজকেও ঠিক পরিকল্পনারও একটা ইংলিশ সংজ্ঞা শিখে রাখবো। তো আমি যেটি সবসময় করি সেটি হচ্ছে বইয়ের সবচেয়ে সহজ সরল সুন্দর সংজ্ঞাটি আমি বেছে নিই তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে। অনেকগুলো সংজ্ঞা বইতে থাকবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, তোমরা সেখান থেকে তোমাদের পছন্দ মতো সেটা শিখে নিতে পারো। তবে আমি যেটি বলবো, প্রফেসর W.H. নিউম্যান পরিকল্পনার যে সংজ্ঞাটা দিয়েছেন সেটি হলো, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, দ্যাট ইজ এ প্ল্যান ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। অর্থাৎ এটার বাংলা হচ্ছে তোমার ভবিষ্যতে কি করা হবে সেটি আগে থেকে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করার নামই হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে অবিক্ষেপিত, ওই যে প্রজেক্টের যে বাংলা ইংরেজি শব্দটা বললাম সেটার বাংলাটা হচ্ছে অবিক্ষেপিত তোমার ফল। অবিক্ষেপিত এই বাংলা শব্দটা অনেক কঠিন। তুমি প্রজেক্টেড অর্থাৎ কতগুলো বিষয় একসঙ্গে করলে যা হয় সেটা হচ্ছে প্রজেক্টেড। যেমন ধরো, আমরা একটি পরিকল্পনা করার আগে আমরা প্রশ্ন করি হোয়াট বা কি কাজ করা হবে। তোমরা WH কোশ্চেন পড়েছো না? হোয়াট, হোয়েন, হু, হোয়াই, হোয়ার, হাউ ইত্যাদি ইত্যাদি। ঠিক পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো আছে। তুমি পরিকল্পনা করার আগে প্রথমে চিন্তা করবে কি কাজ করব, হোয়াট, কখন করব, হোয়েন, কে করবে, হু, কেন করবে, হোয়াই, কোথায় করবে, হোয়ার, কিভাবে করবে, হাউ। এই যে দেখো, এগুলো এই সবগুলো মিলিয়ে হচ্ছে প্রজেক্টেড, অর্থাৎ কি, কখন, কিভাবে, কেন, কতটুকু, হ্যাঁ, তারপরে কার দ্বারা, হ্যাঁ, কোন সময়ে ইত্যাদি। এই বিষয়গুলোকে একসঙ্গে করলে হয় প্রজেক্টেড। এই জন্য বলা হয় দিস ইজ এ প্ল্যান ইজ এ প্রজেক্টেড কোর্স অফ অ্যাকশন। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে অবিক্ষেপিত ফল। তো তাহলে আমরা পরিকল্পনার এই কথাগুলো যে আলোচনা করলাম, এটা থেকে আমরা একটা ছোট্ট সিম্পল সংজ্ঞা দিতে পারি, সহজ সরল সংজ্ঞা। সেটি হলো, পরিকল্পনা বলতে ভবিষ্যতে কোনো একটি কাজ কিভাবে সম্পাদিত হবে, কার দ্বারা সম্পাদিত হবে, কখন সম্পাদিত হবে, কেন সম্পাদিত হবে, কি ফল অর্জিত হবে, কার দ্বারা সম্পাদিত হবে ইত্যাদি বিষয়গুলো আগে থেকে চিন্তা করে ঠিক করাটাই, খুব ঠিক করে রাখাই হচ্ছে মূলত পরিকল্পনা, যার ইংলিশ টার্মটা হচ্ছে প্ল্যানিং। তো আশা করি পরিকল্পনা সম্পর্কে তোমরা একটা সাধারণ ধারণা অর্জন করতে পেরেছ। এবার আমরা আমাদের আজকে দ্বিতীয় টপিক আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করব, যাতে করে এটা লেংদি যেন না হয়, অর্থাৎ ভিডিওর পরিধি যদি বেড়ে যায় এগুলো আসলে দেখতে একটু অনেক সময় বোর ফিল করো তোমরা। আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করার জন্য। তো আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে প্ল্যানিং শিখলাম, আর প্ল্যানিং এর কিছু বৈশিষ্ট্য এখন আমরা শিখবো, বা ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যানিং। এই বৈশিষ্ট্যগুলো আমরা মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তাহলে তোমাদের অনেক কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পরিকল্পনা সম্পর্কে, এবং বিশেষ করে পরিকল্পনা সম্পর্কে তোমরা একটা অত্যন্ত সহজ সরল সাধারণ ধারণা তোমরা লাভ করতে পারবে। তো চলো এবার আমরা আলোচনা করব পরিকল্পনার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যানিং। তো পরিকল্পনার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রাথম্য বা মুখ্যতা। মুখ্য অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রাইম, যেটাকে প্রাইমারি বলতে পারি আমরা, আর প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকার দেওয়া। তো প্রাথম্য বা মুখ্যতাটা কি? অর্থাৎ প্রাথম্য বা মুখ্যতা বলতে এই কাজটি হচ্ছে ব্যবস্থাপনার একেবারে প্রথম কাজ। এই যে প্রাথম্য বলতে বোঝা যাচ্ছে ব্যবস্থাপনার এটি হচ্ছে প্রথম কাজ বা মুখ্য কাজ,
একেবারে প্রধান কাজ, কিন্তু এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো একটি কাজ করার আগে যদি পরিকল্পনাটি ভালো না হয় তাহলে ওই টোটাল কাজটি কিন্তু ভালো হবে না, সুন্দর হবে না। উইদাউট প্ল্যান, এ ম্যান উইদাউট প্ল্যান লাইক এ বোট উইদাউট বোটম্যান। এটি হচ্ছে একজন পরিকল্পনাবিহীন মানুষ মাঝিবিহীন নৌকার মতো। তো এই পরিকল্পনা যে কোনো কাজের জন্য পরিকল্পনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুন্দরভাবে সম্পাদিত হতে পারে না। তোমরা বাস্তব জীবনেও দেখবে কিছু কিছু মানুষ খুব প্ল্যান্ড করে চলে, খুব পরিকল্পিত চলে। এই পরিকল্পিত মানুষগুলোর সাফল্য এবং অপরিকল্পিত মানুষগুলোর সাফল্য বা জীবনযাপন ডিফারেন্স আছে। কিন্তু যারা প্ল্যান করে চলে তাদের প্রত্যেকটি কাজ হয় গুছানো, সুন্দর, ফ্রুটফুল। আর যারা আনপ্ল্যান চলে তাদের কাজগুলো কিন্তু গুছানো হয় না, সুন্দর হয় না, ফ্রুটফুল হয় না, বা ওখান থেকে তাদের যে কাঙ্ক্ষিত ফল অর্জন করার কথা এটা কিন্তু তারা করতে পারে না। এবার আসলে দ্বিতীয়, এটা হচ্ছে একটি চিন্তন প্রক্রিয়া বা থিঙ্কিং প্রসেস। অর্থাৎ পরিকল্পনা কিন্তু মানসিক বিষয়। এটি কিন্তু পরিকল্পনা প্রণয়ন করার পরে তখন শারীরিক বা অন্যান্য কাজগুলো আমরা করে থাকি। তবে প্ল্যানিংটা হচ্ছে টোটালি থিঙ্কিং প্রসেস, অর্থাৎ আমরা মানসিকভাবে চিন্তা করে ঠিক করে রাখি। ওই যে বললাম ইঞ্জিনিয়ার সাহেব যে একটা বাড়ি তৈরি করবেন সেটা কিন্তু তিনি আগে কল্পনা করে এটাকে ফুটিয়ে তোলেন কাগজের মধ্যে, তাহলে উনি চিন্তা করে ঠিক করেছেন। তাহলে পরিকল্পনার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি থিঙ্কিং প্রসেস বা চিন্তন প্রক্রিয়া। এবার থার্ড হচ্ছে উদ্দেশ্যমুখিতা, অর্থাৎ একটা গোল ওরিয়েন্টেড। হ্যাঁ, অর্থাৎ তোমার একটা গোল থাকতে হবে বা একটা টার্গেট থাকতে হবে। কি চাও তুমি এখানে, তোমার উদ্দেশ্য কি? তুমি যে এই বাড়িটি বানাবে সেই বানানোর উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য তো থাকতে হবে। তুমি মানে কি করতে চাও এই বাড়িটি তৈরি করে। অথবা আমরা যে যেমন স্টাডি ট্যুরে যাই, ধরো আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে অথবা আমাদের কমার্স ফ্যাকাল্টির স্টুডেন্টদেরকে নিয়ে আমরা টিচাররা আমরা কোথাও একটা স্টাডি ট্যুরে গেলাম। ধরো কক্সবাজার যেতে পারি বা রাঙ্গামাটি যেতে পারি, সোনারগাঁ যেতে পারি, অথবা এটসেট্রা আরও কত রকম তোমার ভেন্যু আছে, আমরা যে কোনোটাতে যেতে পারি। এখন আমাদের যাওয়ার জন্য উদ্দেশ্য কি? আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একদিকে হচ্ছে আনন্দ করা, অন্যদিকে হচ্ছে ভ্রমণ করে কিছু শিক্ষা অর্জন করা। এই জন্য এটিকে আমরা স্টাডি ট্যুর বলে থাকি। তাহলে প্রত্যেকটি পরিকল্পনা তৈরির থাকতে হবে একটা উদ্দেশ্য থাকতে হবে। সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই মূলত আমাদের সমস্ত চিন্তাগুলো সেখানে আমরা তুলে ধরব। তারপরে নাম্বার 4, কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। পরিকল্পনা যে তৈরি করব আমরা, পরিকল্পনার প্রত্যেকটি বিষয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে, একটা যোগসূত্র থাকতে হবে। যেমন ধরো আমরা যদি একটা ফ্যাক্টরির কথা বলি, ফ্যাক্টরিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, বিভাগ বা কতগুলো উপবিভাগ থাকে। হ্যাঁ, বিভিন্ন পদের ব্যক্তিবর্গ থাকেন। এই যে ব্যক্তি থেকে ব্যক্তির সাথে ব্যক্তির, বিভাগের সাথে বিভাগের, উপবিভাগের সাথে উপবিভাগের, অথবা বিভাগের সাথে উপবিভাগের, এই যে এরকম যে একটা যোগসূত্র বা একটা লিঙ্ক থাকা, এটি হচ্ছে মূলত সমন্বয় সাধন। পরিকল্পনার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমন্বয় সাধন, এর গুণ এটার মধ্যে থাকতে হবে। তারপরে আছে তথ্য নির্ভরতা, ইনফরমেশন বেসড। যে কোনো একটা ভালো পরিকল্পনা তৈরি করতে হলে আগে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। যেমন ধরো কোনো একজন ব্যক্তি বাড়ি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা প্ল্যান করাবেন বা পরিকল্পনা করাবেন। তিনি অথবা ইঞ্জিনিয়ার সাহেব এই কাজটি করার আগে এই ধরনের বাড়ি আরও যেখানে আছে তাদের থেকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। বা আমি আরও যদি সহজ করে বলি, যে আমরা যে একটা স্টাডি ট্যুরের সিদ্ধান্ত নিলাম, আমরা ধরো কক্সবাজার যাব, তো কক্সবাজার ইতিপূর্বে এই কোনো কলেজ থেকে যারা স্টাডি ট্যুরে গিয়েছে তাদের থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করতে পারি, যে এই কক্সবাজার তারা কতজন গিয়েছে, ওখানে তারা ছিল কোথায়, খরচ কেমন পড়েছে, খাওয়া দাওয়া কী হয়েছে, ওখানে দেখার কি কি আছে, তারা কিভাবে গিয়েছে, কোন গাড়ি রিজার্ভ করে গিয়েছে, তারপরে তাদের কত টাকা খরচ হয়েছে,
কোনো সমস্যা হয়েছে কিনা, বা সমস্যা হলে তারা কিভাবে সেগুলো ফেস করেছে, ইত্যাদি বিষয় আগে ঘটে যাওয়া কোনো একই ধরনের ঘটনা থেকে তথ্য সংগ্রহ করে যদি পরিকল্পনা তৈরি করা হয়, তাহলে কিন্তু ওই পরিকল্পনাটি সবচেয়ে বাস্তবসম্মত হয় এবং তোমার কি হয়, তথ্য নির্ভর এই পরিকল্পনাটি সুন্দর পরিকল্পনা হয়। তারপরে আছে 6 নম্বর, সঠিক দিক নির্দেশনা, প্রপার গাইডেন্স, যেটাকে আমরা ইংলিশে বলবো। অর্থাৎ একটি পরিকল্পনাতে কতগুলো দিক নির্দেশনা থাকতে হবে, অর্থাৎ কাজটি কিভাবে করবে। হ্যাঁ, এই দিক নির্দেশনাগুলো পরিকল্পনার মধ্যে স্পষ্ট থাকতে হবে। তাহলে পরিকল্পনা দেখেই কিন্তু যারা পরিকল্পনাটি বাস্তবায়ন করবে, তারা এই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা কাজটি সম্পাদন করবে। 7 নম্বর, সময় নির্ভর। হ্যাঁ, পরিকল্পনাটি হতে হবে সময় নির্ভর, অর্থাৎ কোন সময় এই পরিকল্পনাটি কাজ শুরু করবে। হ্যাঁ, মানে পরিকল্পনার কাজ শুরু করার জন্য একটা সময় নির্ধারণ করতে হবে, অথবা এটা কত সময়ের মধ্যে শেষ হবে। হ্যাঁ, এই ধরনের সময় সংক্রান্ত এই বিষয়গুলো পরিকল্পনার মধ্যে পরিষ্কার থাকতে হবে। তারপর হতে হবে বাস্তবমুখিতা, রিয়েলিটি, যেটাকে আমরা ইংলিশে বলি। 8 নম্বর, বাস্তবমুখিতা। বাস্তবমুখিতা হচ্ছে তোমার একটি পরিকল্পনা যে তুমি তৈরি করবে, এই পরিকল্পনাটি বাস্তবায়ন করাটা তো সম্ভব হতে হবে। অর্থাৎ তুমি একটা এমন পরিকল্পনা প্রণয়ন করবে না যেটা তোমার কি অবাস্তব, যেটা সম্ভব না। যেমন ধরো, তুমি পরিকল্পনা করলে যে তুমি অটোরিকশা নিয়ে আকাশে উড়ে বেড়াবে। ইজ ইট পসিবল? নো, ইটস ইম্পসিবল। অটোরিকশা দিয়ে তুমি কখনো আকাশে উড়ে বেড়াতে পারবে না। আকাশে উড়ে বেড়াতে হলে তোমাকে এরোপ্লেনে বেড়াতে হবে। হ্যাঁ, তুমি কলা গাছের একটা ভেলা তৈরি করে যদি পরিকল্পনা প্রণয়ন করো যে আমি কলা গাছের ভেলাই করে আটলান্টিক মহাসাগর ফাড়ি দেব, ইট ইজ নট পসিবল। এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তারপরে আছে তোমার 9 নাম্বার, তুমি উত্তম বিকল্প, বেস্ট অল্টারনেটিভ। অর্থাৎ তুমি যদি একটা ওয়ে নিয়ে বসে থাকো কাজ করার জন্য, সেই ওয়েটা হয়তো কোনো কারণে কোনো এমন একটা অবস্টাকল তৈরি হবে, সেখানে একটা প্রতিবন্ধকতা তৈরি হলো সেখানে, যে তোমার ওই পদ্ধতিতে তুমি কাজটি করতে পারবে না। ফর এক্সাম্পল, তুমি সিদ্ধান্ত নিলে তুমি ঢাকায় যাবে। তো ঢাকা যাওয়ার তো কতগুলো ওয়ে আছে। যেমন কনভেন্সের কথা যদি বলি, বা যানবাহন, তুমি এই বাসে করে যেতে পারো, খুবই কমন একটা জিনিস। তা না হলে তুমি ট্রেনে করে যেতে পারো। হ্যাঁ, অথবা তুমি নিজে একটা গাড়ি ভাড়া করে যেতে পারো। আবার তুমি এটা মহাসড়ক দিয়ে যেতে পারো, অথবা আর শর্টকাট কিছু বাইপাস সড়ক আছে, সেগুলো দিয়ে যেতে পারো। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কি বিকল্প। অর্থাৎ কনভেন্সের কথা যদি বলি, এরপর তুমি ডিসিশন নেবে, তুমি কি একটা গাড়ি ভাড়া করে যাবে, নাকি তুমি সিঙ্গেল টিকিট কেটে বাসে করে যাবে, নাকি তুমি ট্রেনে করে যাবে। এগুলো হচ্ছে বিকল্প। এখন ধরো তুমি সিদ্ধান্ত নিলে যে তুমি বাসে করে যাবে, কিন্তু আগামী দিন তুমি যাওয়ার কথা, দেখা গেলো আগামী দিন হরতাল, এটা বাস চলছে না। তো সেক্ষেত্রে তাহলে তোমার পরিকল্পনাটা কি আর বাস্তবায়ন হবে? কিন্তু তোমার যদি বিকল্প থাকে, তখন তুমি একটা অন্য ওয়েতে তুমি ট্রেনে করে যেতে পারবে। ট্রেন তো আর সরকারি তোমার যানবাহন, সেটা বন্ধ থাকে না। তাহলে তোমার বিকল্প থাকলে তুমি কাজটি সম্পাদন করতে পারে। এই জন্য প্রত্যেকটি পরিকল্পনার এক বা একাধিক বিকল্প থাকতে হবে, তখনই কিন্তু ওই পরিকল্পনাটি উত্তম পরিকল্পনা হবে। এবং এই বিকল্প থাকলেই তোমার একটা যদি বন্ধ হয়, বা একটা যদি অসুবিধা হয়, বা এক পথে যদি সম্ভব না হয়, তুমি আরেকটি বিকল্প ব্যবহার করে এই কাজটি করে যেতে পারবে। তারপর 10 নম্বর এবং শেষ আমাদের আজকের আলোচনার বৈশিষ্ট্যের মধ্যে 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। ইংলিশ টার্মটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা কি? মূলত নমনীয়তা হচ্ছে
মূলত নমনীয়তা হচ্ছে পরিবর্তনশীলতা। অর্থাৎ তুমি কাজটি কিভাবে করবে এগুলো তুমি ঠিক করে রাখলে। এখন দেখো, তুমি যেভাবে ঠিক করে রাখলে, আরো যদি সহজ করে আমি বলি, তুমি সিদ্ধান্ত নিয়েছো আগামীকাল ঢাকা যাবে। তো আগামীকাল তোমার ঢাকা যাবে, তুমি শুধু এটাই সিদ্ধান্ত নিয়ে রেখেছো। এখন হঠাৎ করে দেখা গেল তোমার কালকে সকালে তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না, তাহলে তোমার পরিকল্পনাটি শেষ। তাহলে তো তুমি যেহেতু আগামী দিনের কথাই শুধু চিন্তা করে রাখছো, তাহলে তোমার পরিকল্পনাটি ওখানে শেষ, এটা আর কার্যকারিতা হবে না। যেহেতু তুমি অসুস্থ, তুমি ঢাকা যেতে পারছো না, তাহলে তোমাকে কি করতে হবে, ওখানে পরিকল্পনার ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা থাকতে হবে, অর্থাৎ পরিবর্তনশীলতা থাকতে হবে। আমি আগামী দিন যেতে পারছি না অসুস্থতার জন্য, আমি সুস্থ হলে তারপরে যে কোনো একদিন যাব। এটাই হচ্ছে মূলত পরিবর্তনশীলতা। অর্থাৎ পরিকল্পনায় কোনো বিষয়কে একেবারে নির্ধারিত করে রাখা ঠিক না। অর্থাৎ কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, তাহলে এটাকে পরিমার্জন করে এই পরিকল্পনাকে সাজাতে হবে। তাহলে পরিকল্পনাটি সফল বাস্তবায়ন হবে এবং সঠিকভাবে এটি প্রয়োগ করা সম্ভব হবে। তো মূলত আমরা যে 10টা আলোচনা করলাম, আরো তোমার অনেক বৈশিষ্ট্য আছে। তোমরা আরো যারা অ্যাডভান্স লার্নার, তারা আরো বই পড়ে, বিভিন্ন ধরনের বই পড়ে আরো পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো জানতে পারবে। আমি এই অল্প সময়ের ক্লাসের জন্য আমি যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করলাম, শুধুমাত্র সেগুলোকেই আমি এখানে উপস্থাপন করলাম। তো আশা করি তোমরা পরিকল্পনা কাকে বলে এবং পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে তোমরা একটা সাধারণ ধারণা লাভ করতে পেরেছ। তো আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না। আগামী ক্লাসের জন্য আমরা যে আলোচনাটি করব সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ। অত্যন্ত ইম্পর্টেন্ট আরেকটি পরিকল্পনা অধ্যায়ের একটি টপিক। কিভাবে আমরা উত্তম পরিকল্পনা প্রণয়ন করতে পারবো এবং ওগুলো প্রণয়ন করতে কি কি ধাপ আমাদেরকে ফলো করতে হবে, এই বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো সাথে থাকবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।